নমস্কার, নিউজ নামের পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। উদয়পুরের শিক্ষক অভিজিৎকে হত্যার ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকার কড়া নিন্দা করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ছুটে গেলেন মৃত শিক্ষকের বাড়িতে। দুটি আসনে পুনঃ ভোট গণনার দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ করে তিপ্রামথার কর্মীরা। অবরোধের কারণে স্তব্ধ হয়ে পড়ে হয় আগরতলা সড়কের যান চলাচল। পঞ্চায়েত আসন জবরদখল করে জিতেছে বিজেপি। ফলাফল ঘোষণার পর সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করল সিপিআইএম। লেম্বুছড়ায় উদ্ধার জনজাতি যুবকের মৃতদেহ। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন মৃত যুবকের বাবা। প্রত্যাশা মতোই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে একতরফা জয় পেল বিজেপি। ৭১% আসনে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়ে গেছে বিজেপি, সেখানে বাদ বাকি ২৯% ভোটেও একতরফা জয় ছিনিয়ে নিল বিজেপি। জেলা পরিষদের ১১৬টি আসনের মধ্যে ১১৩টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। সিপিআইএম এবং কংগ্রেস জয়ী হয়েছে যথাক্রমে ১টি এবং ২টি আসনে। পঞ্চায়েত সমিতির ৪৩টি আসনের মধ্যে ৪০৪টি আসনে জয়ী হয় বিজেপি এবং সিপিআইএম। কংগ্রেস জয়ী হয় যথাক্রমে ৭ এবং ৮টি আসনে। গ্রাম পঞ্চায়েতের ৬,৩৭০টি আসনের মধ্যে ৫,৮৮৩টি আসনে জয়ী হয় বিজেপি। সেক্ষেত্রে কংগ্রেস এবং সিপিআইএম প্রত্যেকে জয়ী হয়েছে ১৩৮টি আসনে। এক্ষেত্রে তিপ্রামথা পেয়েছে ১০২টি আসনে জয়। তবে গ্রাম পঞ্চায়েতের কিছু আসনে চলছে ভোট গণনা। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে পঞ্চায়েতের ২০% আসনেও জয়লাভ সম্ভব ছিল না বিজেপির, এমনটাই দাবি করল ত্রিপুরা সিপিআইএম। এই কেন্দ্রের নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় দাঁড় করালো সিপিআইএম। ত্রিপুরায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত হলে বিজেপির ২০% আসনেও জয়লাভ করা সম্ভব ছিল না বলে দাবি করলেন সিপিআইএম এর ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিস্তর পঞ্চায়েতের আসনগুলি বিজেপি জবরদখল করে নিয়েছে বলেও উল্লেখ করেন সিপিআইএম এর ত্রিপুরা রাজ্য সম্পাদক। তাই পঞ্চায়েত নির্বাচনের প্রকাশিত ফলাফল জনগণের রায় নয় বলে জানিয়েছেন তিনি। আইন কানুন লঙ্ঘন করে এইভাবে এরা ডাকাতির চেয়েও আরো জঘন্য ঘটনা ঘটাতে পারে। তো আমরা এই জন্য যে শাসক দলের এই একনায়তন্ত্র প্রতিষ্ঠার এই চেষ্টার বিরুদ্ধে, তারা জবরদখল করে নিয়ে গেছে আলাদা জিনিস, কিন্তু এটা জনগণের রায় না, বরঞ্চ জনগণের অভিশাপ। তো সেই ক্ষেত্রেতে এর মধ্যেই যে মানসিকতা ত্রিপুরা জনগণ দেখিয়েছে, আমরা এটা কুর্নিশ করি এবং এই লড়াই চলতে থাকবে এবং আগামী দিন আরো জোরদার হবে। এইভাবে ত্রিপুরা রাজ্যের মানুষ ছেড়ে দেবে না এবং সেদিক থেকে বলতে চাই, নির্বাচনের পূর্বেই সন্ত্রাসের মাধ্যমে রাজ্যের প্রায় ৭১% আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিনিয়ে নিয়েছিলেন জয়। তারপরেও ভোট গ্রহণের দিন ভয় ভীতি প্রদর্শন করে ভোটারদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তেমনি ভোট গণনার দিনেও শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা রাজ্যের সন্ত্রাসের বাতাবরণ কায়েম রেখেছিলেন। অথচ রাজ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করার পরেও বিরোধী দলের এজেন্টদের দেওয়া হয়নি নিরাপত্তা। নির্বাচন কমিশন রাজ্যের সন্ত্রাস রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বলেও অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। আপনি ঘটনার এগুলো কি আমি বললাম, তিনি একটাবারের জন্য বলেন না এরকম কোনো ঘটনা এরকম, অর্থাৎ এই যে ঘটনাগুলি ঘটছে বোঝা গেল তার সাথে আলোচনা করে তিনি টের পাচ্ছিলেন, কিন্তু পরিস্থিতির কোনো উন্নয়ন নেই, শুধু অবনতি। এখানে যখন কাঠালিয়াতে ঘটনা হয়, যখন পুরো এই কাউন্টিং হল দখল হয়ে গেছে, পুরো এলাকা সন্ত্রাসীদের দখলে চলে গেছে, ডিএম এর সাথে কথা হয়েছে, আমাদের এসপির সাথে, আপনারা ডিএম সাহেব বললেন ঠিক আছে স্যার আমি নিজে যাব এক্ষুনি, দেখা যাক।
কিন্তু তারপরেও পরিস্থিতি উন্নতি হচ্ছিল না। তখন আমরা পঞ্চায়েতের আসনগুলি জবরদখল করে রাজ্যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে ত্রিপুরা সিপিআইএম। তবে রাজনীতিতে বিরোধী রাজনৈতিক দলকে যেখানে কখনোই ফ্রি হ্যান্ড দেয় না, সেই ক্ষেত্রে ত্রিপুরা সিপিআইএম কে সাংগঠনিক দিক থেকে আরো বেশি সক্রিয় হতে হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মোটা টাকা আদায়ের জন্য পরিকল্পনা করে হত্যা করা হয়েছে উদয়পুরের শিক্ষক অভিজিৎ দেকে। হত্যার ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকার কড়া নিন্দা করে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মঙ্গলবার জেলা কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে উদয়পুরে মৃত শিক্ষক অভিজিৎ দের বাড়িতে ছুটে যান তিনি। কথা বলে সান্ত্বনা জানান অভিজিৎ দের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের। অভিজিৎ দে হত্যার ঘটনা তুলে ধরে রাজ্য প্রশাসন ও পুলিশের তীব্র নিন্দা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বলতে রাজ্যে কিছুই নেই, রাজ্য জুড়ে অরাজকতা চলছে বলেই মন্তব্য করেন তিনি। ঘটনায় অভিযুক্ত কর্মকার বাড়ির সদস্যরা রীতিমতো প্ল্যান করে মোটা টাকা আদায়ের লক্ষ্য নিয়ে শিক্ষক অভিজিৎ দেকে নির্মমভাবে মারধর করে এবং তার ফলে অভিজিৎ দের মৃত্যু হয় বলে প্রবল ক্ষোভের সঙ্গে অভিযোগ করেছেন সুদীপ রায় বর্মন। পুলিশও এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ করেছেন কংগ্রেসের এই বরিষ্ঠ নেতা। হ্যান্ড ইন গ্লাস পুলিশ তাদের সঙ্গে যোগসাযোগ রয়েছে। পুলিশ হয়তো ৩০ লক্ষ টাকার থেকে একটা ভালো মোটা অঙ্ক টাকা হয়তো পাওয়ার জন্য একটা প্রিপ্ল্যান মার্ডার হতে পারে, সেটা এবং এটা তো প্রিপ্ল্যান মার্ডার কোনো সন্দেহ নেই। যে শিক্ষক হত্যার ঘটনায় পুলিশি তদন্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। হত্যার ঘটনায় ধৃত একজনকে কেন পুলিশি রিমান্ড চাওয়া হয়নি এই প্রশ্নই তুলে তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সুদীপ রায় বর্মন। পুলিশি ভূমিকার নিন্দা করার পাশাপাশি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন মন্তব্য করেন, আগামী দিনে সমস্ত কর্মকাণ্ডের জবাব পুলিশকেই দিতে হবে। এভাবে কিন্তু দিন যাবে না, প্রত্যেকটি ঘটনার কিন্তু আমাদের হিসেব দিতে হবে আগামী টুমরো। এরকম ভাবে কিন্তু রাজ্যের মানুষ শিক্ষক অভিজিৎ দের হত্যাকাণ্ডের সঠিক বিচার চায় বলে জানিয়েছেন সুদীপ রায় বর্মন। হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের দাবিতে পরবর্তী সময় বাধা কিশোরপুর থানার বিক্ষোভ দেখায় কংগ্রেসের নেতা কর্মীরা। উল্লেখ্য, শিক্ষক অভিজাতদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারা রাজ্য জুড়েই সৃষ্টি হয়েছে প্রবল প্রতিক্রিয়া। নৃশংস এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন সর্বস্তরের মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুটি আসনে পুনঃ ভোট গণনার দাবিতে মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করে তিপ্রামথার কর্মীরা। খোয়াই আগরতলা সড়ক অবরোধ করার কারণে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। খোয়াই ব্লকের দুটি বুথে পুনরায় ভোট গণনার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বেলফাং এলাকায় খোয়াই আগরতলা সড়ক অবরোধে বসে তিপ্রামথা কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই অবরোধের জেরে এই সড়কে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। খোয়াই ব্লকের দুটি পঞ্চায়েতে ভোট গণনা হয়নি, পাশাপাশি গণনা কেন্দ্র থেকে তিপ্রামথা কর্মীদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তার প্রতিবাদ এবং সংশ্লিষ্ট দুটি বুথে পুনরায় ভোট গণনার দাবিতে এই পথ অবরোধ বলে জানিয়েছেন স্থানীয় তিপ্রামথা নেতৃত্ব। মেন তো গতকাল আমরা তীরস্থ পঞ্চায়েতে খোয়াই ব্লকের আমাদের 5টা পঞ্চায়েত আছিল, সেখানে আমরা কাউন্টিং এজেন্ট এবং ক্যান্ডিডেটকে তারা বিজেপির নেতৃত্বে কিছু গুন্ডা 2টা পঞ্চায়েত তারা কাউন্ট না করার পরেও তারাকে বার করে দিয়েছে, পিটিয়ে এবং জামা কাপড় টাপড় ছিঁড়িয়ে এবং মেয়ে প্রার্থীকেও তারা হেনস্থা করছে। এই জন্য আমরা বিচার চাই যে লোকেরা বা যে গুন্ডা বাহিনীরা যে এই কাজটা করছে তাদের বিরুদ্ধে আমরা গতকালে এফআইআর দিয়েছি খোয়াই থানাতে, কিন্তু আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক, আবার পুনরায় রিকাউন্ট হোক লক্ষ্মীনারায়ণপুর আর উত্তর রামচন্দ্র ঘাট। আমরা এটাই চাই, এরপর আমরা রাস্তা ছেড়ে দিব। আপনারা কটা থেকে অবরোধ করেছেন রাস্তা? আমরা সকাল 6:30 থেকে অবরোধ করছি। এই অবরোধ কত পর্যন্ত চলতে পারে? অনির্দিষ্টকাল
যতক্ষণ আমাদের সমস্যার সমাধান না হয় আমরা ছাড়বো না। খোয়াইয়ের 5টি ব্লকের মধ্যে 2টি ব্লকের ভোট গণনা হয়নি বলে অভিযোগ করেছে তেপরামাথা। ভোট কেন্দ্রে মথার কর্মীদের শাসক বিজেপি দলের কর্মীরা জোরপূর্বক বের করে দিয়েছেন বলে পরবর্তী সময়ে খোয়াই থানায় মামলা দায়ের করা হয়েছে তেপরামাথার পক্ষ থেকে। এদিকে খোয়াইয়ে সংশ্লিষ্ট 2টি বুথের ভোট পুনঃগণনার আদেশ দেওয়া হয়নি রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার লেম্বুছড়া এলাকা থেকে উদ্ধার করা হয় এক জনজাতি যুবকের মৃতদেহ। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মৃত যুবকের বাবা। মৃত যুবকের নাম অজয় দেববর্মা। তার বয়স আনুমানিক 20 বছর। বাড়ি শঙ্কর সেনাপতি পাড়া এলাকায়। যুবকের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে তদন্তের জন্য ছুটে আসে স্থানীয় থানার পুলিশ। মৃত যুবকের বাবার অভিযোগ, তার ছেলেকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। তবে ছেলের সঙ্গে কারোর শত্রুতা ছিল না বলেও জানিয়েছেন তিনি। ফলে অজয় দেববর্মার মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে গভীর রহস্য। হজে পাওয়া গেছে, কি হয় আপনার? নাম কি হয়? এই জায়গাতে যে মৃতদেহ পাওয়া গেছে, আপনি কি ধারণা কিভাবে ছেলের মৃত্যু হতে পারে? এগুলো দেখো, এটা তো এটার কাছে মারা লাগছে। মানে কেউ মেরে ফেলাইছে? তদন্তকারী পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। মৃত যুবকের দেহে আঘাতের প্রমাণ দেখা যায়নি বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। যদিও মৃত যুবকের দেহে এবং মুখে একাধিক আঘাতের স্পষ্ট প্রমাণ দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চায়েতের পেছনে লেম্বুছড়া, তো আমরা আইসি এবং আমরা বোর্ডিংয়ে দেখছি লোকটারে। তারপরে আমরা এফএসএলের সাথে যোগাযোগ করছি, ফরেনসিক টিম আইসে এবং তদন্ত চলছে। জনজাতি যুবকের মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে স্থানীয় মহলে সৃষ্টি হয়েছিল ব্যাপক চাঞ্চল্য। সঠিক পুলিশি তদন্ত করে যুবকের মৃত্যু রহস্য বের করার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় অংশের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আসাম রাইফেলস অনুষ্ঠানের মহড়া চলাকালীন সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হলো 8 জন ছাত্রীকে। মঙ্গলবার আগরতলার শিশু বিহার স্কুল ও মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মোট 35 জন ছাত্রছাত্রীদের নিয়ে চলছিল এই প্রস্তুতি মহড়া। আর ওই সময়ই অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন ছাত্রী। তাৎক্ষণিকভাবে অসুস্থ ছাত্রীদের স্থানীয় আসাম রাইফেলস হাসপাতালে ভর্তি করানো হলেও পরবর্তী সময়ে অসুস্থ ছাত্রীদের রেফার করা হয় আইজিএম হাসপাতালে। ছিলাম প্রায় 1-1.5 ঘন্টা হয়েছে, তো আমরা বলছিলাম যে ম্যামকে ডাকছি, ম্যাম আমাদের মাথা ঘুরাচ্ছে। তারা কোনো আমাদের কথাটা শুনছে না। তারপরে আমরা এসে বলেছি, তারপর এসে জল টল গিয়েছে, আরও শরীর খারাপ করছে। কোন জায়গায় হয়েছে? আসলে প্রাইমারিতে কি হয়েছে, আমাদেরকে প্র্যাকটিসের জন্য বলা হয়েছিল আর কি, ইন্ডিপেন্ডেন্স ডে। তো এখানে আজকে তো অনেক গরম না, তো এখানে মিনিমাম 10 জন মাথা ঘুরিয়ে পড়ে গেছে, আরও অনেক বেশি হতে পারে। তো ওদেরকে এখন গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। তো অস্থির পরিস্থিতিতে বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। চলছে সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের চেষ্টা। এবার খোয়াই সীমান্ত দিয়ে বাংলাদেশি শরণার্থী অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল সীমান্তরক্ষী বাহিনী। শূন্যে গুলি ছুড়ে এই অনুপ্রবেশ ঠেকাতে হয়েছে সীমান্তরক্ষী বাহিনীকে। সীমান্তরক্ষী বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং স্বল্প দৃশ্যমানতার সুযোগ নিয়ে আনুমানিক 15 জনের একটি বাংলাদেশি শরণার্থী দল ত্রিপুরায় অনুপ্রবেশের চেষ্টা করছিল খোয়াই সীমান্ত দিয়ে। খোয়াই সীমান্তের পাহাড়মুড়া চৌকি দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা করা হয় বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তরক্ষী বাহিনীর হুঁশিয়ারিকে উপেক্ষা করে ত্রিপুরায় অনুপ্রবেশ করার চেষ্টা করে বাংলাদেশি শরণার্থী অনুপ্রবেশকারীরা। ফলে বাধ্য হয়ে শূন্যে গুলি ছুটতে হয় সীমান্তরক্ষী বাহিনীকে। শূন্যে গুলি ছুটতেই রণে ভঙ্গ দিয়ে ওই স্থান থেকে পালিয়ে যায় অনুপ্রবেশকারীরা। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলা উমাকান্ত মাঠ থেকে একটি তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকালে এই র্যালির শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবেই এই র্যালির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আজ থেকে দেশ জুড়ে শুরু হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এই কর্মসূচি চলবে 15ই আগস্ট পর্যন্ত।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও পালন করা হচ্ছে হার ঘর তিরঙ্গা ক্যাম্পেইন। মঙ্গলবার সকালে উমাকান্ত স্কুল ময়দানে এই কর্মসূচির অঙ্গ হিসেবে একটি র্যালির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইবারের স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন অনুষ্ঠান সূচি সম্পর্কে জানান। এই বিষয়ে উল্লেখ্য, 2022 সালে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হার ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য দেশের স্বাধীনতা সংগ্রামী তথা শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা। এদিন মুখ্যমন্ত্রী জানান, সরকারের বিভিন্ন আধিকারিক সহ বিভিন্ন সমাজ সংগঠনের সঙ্গে ইতিমধ্যেই কথা বলে নিয়েছিলেন তিনি। রাজ্যে হার ঘর তিরঙ্গা কর্মসূচি সফলভাবে পালন করার উদ্দেশ্যেই এই বাক্যালাপ ছিল তার। আপনারা সবাই জানেন যে আমাদের মন কি বাত অনুষ্ঠান হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজি, সেখানে উনি আবেদন রেখেছিলেন যে এবারে আমাদের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য, এবং উনি আহ্বান রেখেছিলেন 2022-এ সেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানেও উনি প্রথম এই ধরনের প্রোগ্রামের আবেদন রেখেছিলেন। এর মূল উদ্দেশ্য কি আমরা সবাই জানি, যে যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য বলিদান হয়েছেন, প্রাণ দিয়েছেন, বা যারা এখন আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছেন, বলিদান হচ্ছেন, শহীদ হচ্ছেন, তাদেরকে সম্মান দেওয়া। 2022-এ আমরা করেছি, ত্রিপুরা সরকারের উদ্যোগে আমরা করেছি, বিভিন্ন যারা সমাজ সেবী 2022 সালে প্রধানমন্ত্রী প্রত্যেকটি পরিবারকে তাদের বাড়িতে পতাকা উত্তোলন করে এই হার ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার আহ্বান জানান। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2022 সালে রাজ্যে বাড়ির সংখ্যা ছিল প্রায় 8.5 লক্ষ। সেই অনুযায়ী 2022 সালে এই কর্মসূচি রাজ্যের সফলভাবেই পালন করা হয়েছে। তবে এবারও এই কর্মসূচিকে সামনে রেখে 2024 সালে আরো বেশি করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই কর্মসূচি যাতে প্রতিটি বাড়িতে পালন করা হয়, মঙ্গলবার উমাকান্ত ময়দান থেকে সেই বিষয়ে আরো একবার আহ্বান জানান তিনি। এই হার ঘর তিরঙ্গা কর্মসূচির মধ্যে একাধিক অনুষ্ঠান ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়েছে। আজ থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচিকে কেন্দ্র করে সেই সমস্ত অনুষ্ঠান চালানো হবে। এই কর্মসূচি শেষ হবে 15ই আগস্ট। বিভিন্ন সমাজ সংগঠন, তাদের সাথেও আমার বার্তালাপ হয়েছে। সেখানে আমরা বলেছি, এই যে আমাদের যে হার ঘর তিরঙ্গা, সেই প্রোগ্রাম যেন সাফল্যমণ্ডিত হয়। আমরা এর আগেও 2022-এর আগেও আমরা কিন্তু পতাকা উত্তোলন আমরা করেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান রাখলেন যে আমাদের প্রতিটি ঘরে আমাদের এই পতাকা উত্তোলন করতে হবে, জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, সেই উপলক্ষে আমাদের ত্রিপুরাতে 2022-এ আমাদের কাছে যে সংখ্যা আছে 8.5 লাখ আমাদের বাড়িঘর ত্রিপুরাতে আছে। সেই উপলক্ষে আমরা আমাদের বিভিন্ন সাইজের যে ফ্ল্যাগ আমরা তৈরি করেছি ত্রিপুরা সরকারের মাধ্যমে, ভেন্ডাররাও ছিল, এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে সব জায়গায় কিন্তু এই যে প্রোগ্রাম সেটা সফল হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী যখনই দেশবাসীর কাছে কোনো কর্মসূচির আহ্বান জানান, সেই কর্মসূচি সফলভাবেই পালন করেন দেশবাসী। এবারেও তার যে অন্যথা হবে না, সেই স্থির বিশ্বাস দেশবাসী সহ রাজ্যবাসীর উপর রয়েছে প্রধানমন্ত্রীর। এই আশ্বাস ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে ছাত্রী খুন, এর জেরে মঙ্গলবার আগরতলা মেডিকেল কলেজে প্রতিবাদ কর্মসূচি। জিবি হাসপাতালের আবাসিক ডাক্তার এবং এজিএমসি ও জিবিপি হাসপাতালের ছাত্রছাত্রীরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশের চিকিৎসক মহল।
দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবারও দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করলেন ডাক্তাররা। আরজিকর কাণ্ডের আজ পৌঁছে গিয়েছে মুম্বাই, দিল্লি, লখনৌ সহ ত্রিপুরা রাজ্যেও। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন 13ই আগস্ট থেকে দেশব্যাপী ওপিডি পরিষেবা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সকালে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারা অবস্থান বিক্ষোভে বসেন। পাটনা এইমস ডাক্তাররাও এদিন বিক্ষোভ প্রদর্শন করেন। এইমস দিল্লির চিকিৎসকরাও বিক্ষোভে সামিল হয়েছিলেন। এর পাশাপাশি রাজ্যের ছবিটাও ঠিক একই রকম। মঙ্গলবার জিবি হাসপাতালের আবাসিক ডাক্তার এবং এজিএমসি ও জিবিপি হাসপাতালের ছাত্রছাত্রীরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। I'm a general surgery resident doctor in AGMC. We stand united with our nation and our entire medical fraternity in this. We are really shocked, and it is such a grave crime which has been created. So we also want that the center should look into it, and the demands which have been put forward in the entire nation, like enactment of the Central Protection Act, transparent investigation. Good morning. My name is Dr. Priya Ashok. I'm a first-year general surgery resident at JGMC and JBPH. In light of the recent event which has happened in Arjikar Hospital in West Bengal, it is very shocking to know that one of our resident doctors has been made to suffer and has been killed from a heinous brutal crime. So in light of this event, we are conducting a march over here. Right? Our demands are simple. It is that the victim should be given justice. Right? So it is in light of that we are actually conducting. আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে দেশের চিকিৎসক মহলে। দেশের সমস্ত চিকিৎসকদের সঙ্গেও রাজ্যে এই প্রতিবাদ ক্রমশ জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানী শহর আগরতলা আজ নগরায়নের জোয়ারে এগিয়ে গেছে অনেকটাই। আগরতলার জীবনশৈলীতে এসেছে গতি, বেড়েছে জনসংখ্যা, পাল্লা দিয়ে বেড়েছে যানবাহন। তবে যেন থেমে গেছে শহর আগরতলার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইলেকট্রনিক সিগন্যাল, রোড ডিভাইডার, ফুটপাথ মার্ক ইত্যাদি আছে সবই। আছেন বাঁশি হাতে সাদা পোশাকের ট্রাফিক পুলিশও। তারপরেও একটু পরপরই যেন থেমে যাচ্ছে শহর আগরতলার গতি। দুর্বল ট্রাফিক ব্যবস্থার দৌলতে আজ বিরক্ত শহর আগরতলার পথ চলতি সাধারণ মানুষ। আগরতলার দুর্বল ট্রাফিক ব্যবস্থার বিশ্লেষণের ধারাবাহিক বিশেষ প্রতিবেদন তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ের পর্দায়। 1928 সালে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের হাত ধরে পত্তন হয়েছিল শহর আগরতলার। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের হাত ধরে আনুষ্ঠানিকতার রূপ পায় ত্রিপুরার এই রাজধানী। আক্ষরিক অর্থেই নাগরিক জীবনের গোড়াপত্তন হয় আগরতলায়। সময়ের প্রবাহমান ধারায় গতি পেয়েছে শহর আগরতলা। 15 বর্গ কিলোমিটার থেকে বেড়ে তা হয়েছে বর্তমানে 76 বর্গ কিলোমিটার। পরিধি বাড়ার সঙ্গে সঙ্গেই প্রায় 200 বছরের পুরনো শহর আগরতলায় বেড়েছে নাগরিক জীবনের পরিষেবাগুলিও, বেড়েছে যানবাহনের গতিও। আর শহর আগরতলার এই ক্রমবর্ধমান গতিকে নিয়ন্ত্রণ এবং সঠিকভাবে পরিচালনার জন্য ত্রিপুরা রাজ্য আরক্ষা দপ্তরের তরফ থেকে আলাদা হয়ে পৃথক একটি শাখার আত্মপ্রকাশ হয় 1991 সালের 21 সেপ্টেম্বর। নাম দেওয়া হয় ত্রিপুরা রাজ্য ট্রাফিক দপ্তর। উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করাই ছিল পৃথক এই ত্রিপুরা রাজ্য ট্রাফিক দপ্তর গঠন করার পেছনের মূল উদ্দেশ্য। তবে ত্রিপুরা রাজ্য ট্রাফিক দপ্তরের নিজস্ব ওয়েবসাইটে মূল এই লক্ষ্যের কথা উল্লেখ থাকলেও বাস্তবে এর প্রতিফলন নিয়ে বরাবরই প্রশ্ন তুলে আসছেন শহর আগরতলার পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই। রাজধানী আগরতলার ব্যস্ততম ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য অন্তত 1 ডজন উচ্চ, মাঝারি এবং নিম্ন স্তরের আধিকারিক নিয়োজিত রয়েছেন ট্রাফিক দপ্তরে। রয়েছেন শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত ট্রাফিক কর্মকর্তারাও। কিন্তু তারপরেও শহর আগরতলায় যান দুর্ঘটনার পরিসংখ্যান এবং তাতে মৃত্যুর ঘটনাগুলো যেন রসিকতা করছে ত্রিপুরা রাজ্যের ট্রাফিক দপ্তরের অস্তিত্ব নিয়েই। সরকারি হিসেব অনুযায়ী 2020 সাল থেকে 2022 সাল মাত্র 3 বছরে গোটা রাজ্যে মোট 1520টি যান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 627 জন, যেখানে আগরতলাতেই মৃত্যুর সংখ্যা 26 জনের। সরকারি হিসেবে সর্বশেষ 2023 সালের 1 জানুয়ারি থেকে 31 আগস্ট পর্যন্ত রাজ্যে মোট যান দুর্ঘটনায় মৃত্যু হয় 150 জনের।
আর সেখানে শহর আগরতলায় এই মৃত্যুর সংখ্যা 29। গোটা রাজ্যকে বাদ দিলেও শহর আগরতলায় ক্রমবর্ধমান যান দুর্ঘটনা এবং মৃত্যুর এই পরিসংখ্যান বেসরকারি হিসেবে আরো বেশি বলেই বিশ্বাস করেন সাধারণ মানুষ। সংবিধান অনুসারে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করার দায়িত্ব রয়েছে আরক্ষা দপ্তরের, একই দায়িত্ব রয়েছে ট্রাফিক দপ্তরেরও। তবে কেন সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার পরিষেবা দিতে অনেকটাই ব্যর্থ ত্রিপুরা রাজ্য ট্রাফিক দপ্তর, তা বোধগম্য হচ্ছে না তথ্যবিজ্ঞ মহলেরও। পৃথক একটি শাখা গঠন করার পাশাপাশি আইপিএস টিপিএস পর্যায়ের পদস্থ আধিকারিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত ট্রাফিক কর্মীদের সদা ব্যস্ত কর্মকুশলতার মাঝেও কেন থেমে যায় শহর আগরতলার গতি, প্রশ্ন কিন্তু উঠছে তা নিয়েও। ত্রিপুরা রাজ্য ট্রাফিক দপ্তর এবং শহর আগরতলার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে নিউজ নাওয়ের পরবর্তী পর্যায়ে আমরা তুলে ধরব ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ এবং নজরদারির অভাবে কিভাবে নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে শহর আগরতলার পথ চলতি মানুষকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2022 সাল থেকে শুরু হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব। এরই প্রধান অঙ্গ হচ্ছে হর ঘর তিরঙ্গা। অঙ্গ হচ্ছে ইলেকশন। আচ্ছা, হর ঘর তিরঙ্গা 2022 সাল থেকে শুরু হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব। এরই প্রধান অঙ্গ হচ্ছে হর ঘর তিরঙ্গা। এই কর্মসূচির মূল কার্যক্রম হলো স্বাধীনতা দিবসে দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন। চলতি বছরেও এই উৎসব চলছে। 9 আগস্ট থেকে শুরু হয়ে 15ই আগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। রাজ্যে হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইনকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর চলেছে একাধিক কর্মসূচি। মঙ্গলবার রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় হর ঘর তিরঙ্গা ভেহিকেল র্যালি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাত রামনগরের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর অভিজিৎ মল্লিক এবং টিআরপিসি চেয়ারম্যান বলাই গোস্বামী সহ অন্যান্যরা। দিবসকে কেন্দ্র করে গত 2023 সাল থেকে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির আহ্বানে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সারা দেশে সফলতার সঙ্গে পালিত হয়েছে। 2024 সাল 78তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে আগামী 15 তারিখ। আজ থেকে সারা দেশে 13, 14 এবং 15 এই 3 দিন ব্যাপী স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচির শুভ সূচনা হয়েছে। 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগরতলা আসাম রাইফেলস ময়দানেও শেষ পর্যায়ের প্রস্তুতি লক্ষ্য করা যায় মঙ্গলবার। আগামী 15ই আগস্টের জন্য এই চরম পর্যায়ের প্রস্তুতি জানান ময়দানে উপস্থিত আধিকারিকরা। স্বাধীনতা দিবসের প্যারেডে মোট 16টি প্লাটুন অংশগ্রহণ করবে, তার মধ্যে একটি প্লাটুন বহির্রাজ্য আসামের। স্বাধীনতা দিবস উপলক্ষে আসাম রাইফেল মাঠটিকে সাজিয়ে তোলা হয়েছে। चलता है तो सबों को इनफैक्ट शुरू से भी मैंने देखा कुछ लोगों की गर्मी के कारण इत्यादि समस्या हो रही थी, तो पैरों को हमेशा हिलाते रहना है थ्रू आउट, और ये एक आह्वान है जिससे कभी कुछ नहीं होगा। तो ये बहुत ज़रूरी है फ्रॉम बिगिनिंग। पैरों को जब आप खड़े हैं विश्राम में, सावधान में जरूर हिलाते हैं, और उससे आपकी सर्कुलेशन चलती रहती है, और उसके कारण फिर ये স্বাধীনতা দিবস উপলক্ষে সারা রাজ্যব্যাপী রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি চলছে। এরই অঙ্গ হিসেবে বর্ষনগর যুব মোর্চার উদ্যোগে স্থানীয় বিধায়কের উপস্থিতিতে মঙ্গলবার এক বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এই বর্ণাঢ্য বাইক র্যালিতে উপস্থিত ছিলেন বিধায়ক তফাজ্জল হোসেন, মণ্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা, রাজ্য যুব মোর্চার সম্পাদক শুভঙ্কর সাহা, যুব মোর্চার মণ্ডল সভাপতি জিমুল হক সহ অন্যান্য অতিথিরা। প্রফেসর ডক্টর মানিক শাহজির যে নেতৃত্বে আজকে হর ঘর তিরঙ্গা অভিযান যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তার অঙ্গ হিসাবে 13 থেকে 15 তারিখ সারা ভারতবর্ষে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়ে গেছে।
তাই আমরা বক্সনগর যুব মোর্চার পক্ষ থেকে আমরা যে তেরঙ্গা অভিযান করতে গিয়ে আজকে বাইক র্যালি করেছি আজকে 13 তারিখ। আজকে আমি বক্সনগরের একজন এমএলএ, যার জন্য বক্সনগরবাসী তথা ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব, আমার নরেন্দ্র মোদীজিকে সম্মান জানিয়ে, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে, ভারতবর্ষের স্বাধীনতার যে যারা প্রাণ দিয়েছে তাদেরকে সম্মান জানিয়ে প্রত্যেকটি ঘরে ৭৮তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি চলছে গোটা জেলা জুড়ে। সেই সঙ্গে পালন করা হচ্ছে বেশ কিছু কর্মসূচি। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মূল অনুষ্ঠানটি 15 তারিখ অনুষ্ঠিত হবে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। আগামী 15ই আগস্ট সেখানে পতাকা উত্তোলন করবেন রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিএসপি সমুদ্রদেব বর্মা বলেন, প্রস্তুতি চরমে। এবছর প্যারেডে মোট 10টি প্ল্যাটুন থাকবে। আমাদের প্রস্তুতি ভালো, আগের মতোই ভালো, আগের চেয়ে ভালো আমাদের প্রস্তুতি। আর আমাদের এবার থাকবে টোটাল 10টা প্ল্যাটুন, যেটা হচ্ছে 140 সিআরপির এক প্ল্যাটুন, টিএসআর 3rd বিএন, ডিস্ট্রিক্ট ম্যান প্ল্যাটুন, ডিস্ট্রিক্ট উমেন প্ল্যাটুন, 3rd বিএন টিএসআর প্ল্যাটুন, ব্যান্ড প্ল্যাটুন, তারপর চন্দ্রাইপাড়া গার্লস গাইড, বয় স্কাউট, কোলাই এনএসএস, সেল লার্নার্স গাইড, তারপর কেবি এনসিসির এক প্ল্যাটুন থাকবে আমাদের এই অনুষ্ঠানে। আর বিশেষ অতিথি কে থাকবে এটা? বিশেষ অতিথি এখন অবধি আমাদের মিনিস্টার, অনারেবল মিনিস্টার শ্রী সুধাংশু দাস উনি থাকবেন। মঙ্গলবার শান্তির বাজার মহকুমা শাসকের উদ্যোগে হর ঘর তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয় শান্তির বাজার মহকুমায়। জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে প্রত্যেক মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে হর ঘর তিরঙ্গা যাত্রা করা হয় শান্তির বাজার শহরে। স্বাধীনতা দিবসের অঙ্গ হিসেবেই এই র্যালি শান্তির বাজার ট্রাই জাংশন থেকে শুরু হয়ে শান্তির বাজার পুর পরিষদ এলাকা পরিক্রমা করে অবশেষে শান্তির বাজার মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন ইকো পার্কে এসে শেষ হয়। আছি 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। এই দিবসকে কেন্দ্র করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকে আমরা 13, 14, 15 হর ঘর তিরঙ্গার কার্যক্রমের অঙ্গ হিসেবে আজকে আমরা শান্তির বাজার মিউনিসিপ্যাল এলাকায় শান্তির বাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে আমরা তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করি। আমাদের একটাই লক্ষ্য, দেশের আমাদের যে গর্বের জাতীয় পতাকাকে সম্মান করা। স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে রাজ্য জুড়েই মঙ্গলবার পালন করা হয় হর ঘর তিরঙ্গা কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাটি কামড়ে পড়ে থাকলে মানুষ যে ফেরায় না, গৌরনগর ব্লকে কংগ্রেসের চমকপ্রদ ফলাফল তারই উৎকৃষ্ট প্রমাণ হিসেবে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে কৈলাসহর ও গৌরনগর ব্লকে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছে জেলা কংগ্রেস। যে লড়াইকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা, মোহাম্মদ বদরুজ্জামান, রুদ্রেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্য নেতা কর্মীরা। বিজেপির দাপুটে রাজনীতির সামনে মাথা নত না করে মাটি কামড়ে ময়দানে ছিলেন কংগ্রেসের নেতা কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে তারই প্রতিফলন দেখা গিয়েছে। 13টি আসনের মধ্যে 7টিতেই উড়েছে কংগ্রেসের পতাকা। জেলা পরিষদের 2টি আসনেও এসেছে জয়। 14টি পঞ্চায়েতের মধ্যে 13টি দখল করেছে বিজেপি বিরোধী শিবির। বলাই বাহুল্য, কংগ্রেস ও বামেদের জিদ আর লড়াকু মনোভাবের পরিচয় ভোট গণনার আগেও স্থানীয় পর্যায়ে দেখা গিয়েছে। রাজ্যের অন্যান্য অংশে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেই যখন কার্যত হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেস শিবির, তখন গণনার স্থান নিয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে আন্দোলন ও বিক্ষোভ করেছে ঊনকোটি জেলা কংগ্রেস। স্থানীয় পর্যায়ে পঞ্চায়েত ভোট যে অনেকাংশে নিরপেক্ষ হয়েছে তা মেনে নিয়েছেন শাসক বিরোধী উভয় শিবিরই। সেদিক দিয়ে বিচার করলে গৌরনগর ব্লকের বিরোধী শিবিরের উজ্জ্বল ফলাফল খুবই তাৎপর্যপূর্ণ। সর্ব অংশের জনসাধারণকে আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে এবার গৌরনগর ব্লক এলাকার এখন পর্যন্ত 14টা গ্রাম পঞ্চায়েতের গণনা কার্য সম্পূর্ণ হয়েছে। এই 14টার মধ্যে আমরা 13টা গ্রাম পঞ্চায়েত ইন্ডিয়া জোটের তরফ থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আমরা পেয়েছি এবং রেজুলেশন ডিএমএ ইচ্ছাকৃতভাবে করে না, পার্সোনাল না, সব পার্টির
সর্বসম্মতভাবে রেজলিউশন আমাদের তরফ থেকে গেছিলো বদরুজ্জামানের নেতৃত্বে। তো আমরা ডিএমকে বলেছি, আমরা তো এজ এ ডিএম না, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, ইলেকশন প্রসেস চলছে, যা ডিসিশন স্ট্যান্ড স্টিল রাখেন, উনি বলছেন এটাই ঠিক থাকবে। গণ আন্দোলনের মধ্যে দিয়েই রাজ্যে নিজেদের রাজনৈতিক ভিত তৈরি করে ক্ষমতা দখল করেছিল বাম কংগ্রেস। ক্ষমতায় যাবার পর মসৃণ চেয়ারের স্পর্শে মাঠ ময়দান ভিত্তিক রাজনীতি থেকে দূরে সরে যাবার কারণেই 18 সালে ক্ষমতা হারিয়েছিল বামফ্রন্ট। তার আগে মাত্র 5 বছর ক্ষমতা ধরে রাখতে পেরেছিল কংগ্রেস। শক্তিশালী বিজেপিকে ঠেকাতে হলে শক্ত রাজনৈতিক কর্মসূচি ও গণ আন্দোলনের যে বিকল্প নেই, গৌরনগর ব্লকের ফলাফলে তা স্পষ্টভাবেই প্রমাণিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পঞ্চায়েত নির্বাচনে দলের বিরাট জয়ের জন্য ভোটদাতা ও দলীয় কর্মীদের ধন্যবাদ দিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মানুষ বিজেপির উন্নয়ন কাজের নিরিখে স্বতঃস্ফূর্তভাবে দলকে ভোট দিয়েছে বলে দাবি করেন প্রদেশ বিজেপি সভাপতি। পঞ্চায়েত নির্বাচনে জয়ী দলীয় প্রার্থীদেরকেও অভিনন্দন জানান তিনি। সাংবাদিক সম্মেলনে বিজেপির সাফল্য নিয়ে এদিন বিস্তারিতভাবে বক্তব্য রাখেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ভোট কর্মী, আরক্ষা প্রশাসন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারাও নির্ভীকতার সঙ্গে, যেভাবে নিষ্ঠার সঙ্গে এই গণতন্ত্রের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানালেন মোহাম্মদ ইউনূস। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে এই বার্তাই দিলেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান। তিনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলেন তাকে একটু সাহায্য করতে, খানিকটা ধৈর্য ধরতে। তিনি কিছু করতে পারলেন কিনা সেটা পরে বিচার করার কথা জানালেন। মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর 12:15 ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছলে মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা। এদিন ইউনূস বলেন তাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, বরং মানুষ হিসেবেই বিবেচিত হবেন সকলে। আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু বুঝি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটি হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এইটা আবার পুরো খেলায় চলে গেল। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলুন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিচ্ছু দেবেন না আপনারা। আমরা, আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, আজকে নতুন পরিচয় নিয়ে আমাকে আজকে দেখেন নাই আপনারা। আমরা যখন শুরু করি আমাদের কাজ, গ্রামীণ ব্যাংকের কাজ, আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করছি। এবং কেউ বলছে না মেয়েদের, মুসলমান মেয়ে যাওয়া যাবে না। ভাই ধর্মেরই হোক, তার টাকার দরকার আছে, তারা টাকা দিলে দুটো। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর সহ বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের নেতারা। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। পঞ্চায়েত ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকে বিজেপি ও সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন সিপিএম সমর্থক। মঙ্গলবার আহত কর্মীদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান সিপিএম এর প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ অন্যান্য নেতারা। ঘটনায় বিজেপি দলের দিকে অভিযোগের আঙুল তোলেন সুধন দাস। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন ঘোষণার পর থেকেই ধারাবাহিক সন্ত্রাস করে পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বিজেপি দল। চুরির অভিযোগে বিশালগড়ে আটক যুবক। বিভিন্ন দোকানে চুরির অভিযোগে মঙ্গলবার বিশালগড়ে আটক এক যুবক। আটক যুবকের নাম বিশ্বজিৎ নব, তার বাড়ি উদয়পুর। এদিন বিশালগড় বাজারের একটি দোকান থেকে জিনিস নিয়ে যাবার সময় এই যুবককে আটক করেন স্থানীয় ব্যবসায়ীরা। তাকে দেওয়া হয় বেশ কিছু উত্তম মধ্যম। পরে আটক যুবককে বিশালগড় থানা পুলিশের হাতে তুলে দেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ী মহলের অভিযোগ, বাজারের বিভিন্ন দোকান থেকে প্রতারণা করে একাধিকবার মূল্যবান জিনিস নিয়ে চম্পট দিয়েছে এই যুবক। প্রসঙ্গত বিশালগড় বাজার ও সংলগ্ন এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। চুরি বন্ধে আরো জোরদার পুলিশি টহলের দাবি অনেকবার রেখেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। টাকা দিব, টাকার কোনো বার্তা নাই।
কোন কোচি নির্মলগিরি যোগ গিয়ে দেইগা সেটা নাই তারপর তো মালিকের হাতে আমার কি আরে বয়া ডেলি আমাকে তো আমার টাকা কাটতে রাখবো নিচে কাটতে রাখবো কেরে 8,000 টাকা 1-2 টাকা তো আমি কিছু আচ্ছা ঠিক আছে আমি টাকা দিয়ে দেবো তোমার তো তুমি ইয়ে করো কিন্তু আমি তারে ধরাইলাম তাই শেষ করলাম দেয়া কোনো দেয়া ওই বছর আসতে পারে সাথে মাল নিত ইয়া কোন সময় হেরা ধরছো কখন আইসা আবার মাল নিত গত শুক্রবার তৈবান্দাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অভিজিৎ দেকে কিছু দুষ্কৃতী আক্রমণ করেন। এর জেরেই জিবি হাসপাতালে মৃত্যু হয় তার। এই মৃত্যুতে শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল। শিক্ষকের এই মৃত্যুতে আজ এক প্রতিবাদী মৌন মিছিল সংগঠিত করেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন এই খুনের দোষীদের যথাযথ শাস্তির দাবিতে সুর চড়ান শিক্ষকরা। তৈবান্দাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খ্যাতনামা শিক্ষক ইংরেজি বিষয় শিক্ষক অভিজিৎ দে কতিপয় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়ে উনি জিবি হাসপাতালে নিহত হয়েছেন, প্রাণ দিয়েছেন। এর প্রতিবাদে এবং তার সুষ্ঠু তদন্তক্রমে বিচারের ব্যবস্থা করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা এখানে একটি প্রতিবাদ মৌন মিছিল এক্ষুনি এখান থেকে শুরু হয়ে আগরতলার বিভিন্ন পথ আমরা পরিক্রমা করব এবং আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা শিক্ষক সমাজের সঙ্গে যেন আগামী দিনে না ঘটে। আমরা অনুরোধ করছি ওনার কাছে শিক্ষকদের নিরাপত্তা বিধানে সরকার যেন সচেষ্ট হন এবং আজকে তার জন্যে সমস্ত শিক্ষক সমাজ একত্রিত ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাচ্ছেন এবং আজকে যেই ঘটনা হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।